হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে রাজকুমার গুপ্তার ছবি রেড 2 নিয়ে, যেখানে লিড চরিত্র প্লে করেছে অজয় দেবগন, রিতেশ দেশমুখ এবং বানি কাপুর। তো রেড যেটা 2018 সালে এসেছিল, তার সিকুয়েল এটা। এবার দেখুন, এই ছবিটার মধ্যে কিছু জিনিস কিন্তু খুব ভালো আর কিছু জিনিস কিন্তু একদম ওয়ার্ক করেনি। তো সেগুলো নিয়ে কথা বলবো। তো যেগুলো খুব ভালো ওয়ার্ক করেছে, সব থেকে প্রথম হচ্ছে ডায়লগ বাজি। এই ছবিটার মধ্যে যা যা ভালো ভালো ডায়লগস লেখা হয়েছে এবং অ্যাক্টার্সরা সেগুলোকে যেভাবে ডেলিভার করেছে, যেটাকে আমরা প্রপার একটা মানে দুটো লোকের মধ্যে টাসেল হলে সেখানে যে ডায়লগ বাজি দেখতে পাই, ভালো ভালো যে ছবির মধ্যে আইকনিক ডায়লগ বাজি আছে, তার মধ্যে রেড 2 কিন্তু আরামসে জায়গা করে নেবে। ডায়লগস কিন্তু ব্যাপক লেখা হয়েছে এবং অ্যাক্টার্সরা ডেলিভার করেছে। ডায়লগ বাজিটা ব্যাপক। সেকেন্ড হচ্ছে কমেডি। এই ছবিটা কমেডি কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে এবং সেটা ক্রেডিট হচ্ছে সৌরভ শুক্লা। সৌরভ শুক্লার ট্র্যাকটা অ্যাকচুয়ালি ফোর্স ফিট, ঠিক আছে। ফার্স্ট পার্টে যেহেতু ক্যারেক্টারটা পপুলার হয়েছিল বলে এই সেকেন্ড পার্টে রেখেছে, অ্যাকচুয়ালি দরকার ছিল না। বাট তবু সৌরভ শুক্লা যে পারফরমেন্স দিয়েছে, তারপর যে তোমার চাটনি কি কালা তুমকো বহুত अच्छे से आती है, আর এছাড়া অমিত সিয়ালও পার্ট 1 ছিল, তাকে ফিরিয়ে আনা হয়েছে, তার গল্পের মধ্যে ভূমিকা আছে এবং এরা দুজন যা কমেডি করেছে, যা হাসিয়েছে, তো এই কমেডি ট্র্যাকটা দারুণভাবে ওয়ার্ক করে। তো ফার্স্ট হচ্ছে ডায়লগ, যেটা খুব ভালো। সেকেন্ড হচ্ছে কমেডি ট্র্যাক, যেটা খুব ভালো। থার্ড হচ্ছে পারফরমেন্স। এবং এখানে আমি পারফরমেন্সের দিক থেকে রিতেশ দেশমুখকে এগিয়ে রাখবো অজয় দেবগনেরও আগে। এবং অজয় দেবগন কিন্তু না, নিজের ছবি হলেও আপনারা দেখবেন শয়তান ছবিটার মধ্যেও মাধবনের পারফরমেন্স কিন্তু বেশি অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। অজয় দেবগন কিন্তু ওই ছবিটারও মানে সাথে অ্যাসোসিয়েটেড ছিল অ্যাজ প্রডিউসার, বাট তার সত্ত্বেও কিন্তু সে ব্যাক সিট নিয়েছে। সে কিন্তু কখনো যে আমি স্টার, তার ওভারঅল ছবিটা বেটার হলেই তার জন্য স্যাটিসফাইড। সে চায় না যে আচ্ছা চলো আমাকে বেশি ফুটেজ দিতে হবে, আমাকে করতে হবে, এরকম ব্যাপারটা। অজয় দেবগন অনেক সিকিউরড একজন অ্যাক্টর এবং তাই জন্য এখানে রিতেশ দেশমুখের ক্যারেক্টারটা যেভাবে তাকে ডাইমেনশনস দেওয়া হয়েছে, সে লোকটা মাকে একভাবে ভালোবাসে, তারপরে তাকে একরকম প্রথমে দেখাচ্ছে, তারপরে যখন তার সেকেন্ড হাফে যে সাইডটা আমরা দেখতে পাচ্ছি, তো রিতেশ দেশমুখ দারুণ পারফরমেন্স দিয়েছে। অজয় দেবগন কিছু জায়গায় ওই যে ডায়লগ বাজি সিনগুলোতে দারুণ পারফরমেন্স দিয়েছে, আর কিছু জায়গায় আমি বলবো যে অজয় দেবগন একটা লেড ব্যাক যেরকম একটা স্টাইল আছে না, যেটা তার বহু ছবিতে আমরা দেখতে পাই, ওটা অজয় দেবগনের একটা নিজস্ব স্টাইল, সেটা আমরা এখানে দেখতে পাই। এবার সেটা না অনেক ছবিতে অজয় দেবগন রিপিট করে ফেলছে, পরপর অনেকগুলো ছবিতে ক্যারেক্টারিস্টিক্স গুলো অনেকটা সেম হয়ে যাচ্ছে, তাই সেই জায়গাগুলো যে প্রচন্ড স্পার্কিং লেগেছে তা বলতে পারবো না। বাট ডায়লগ বাজি পোর্শনগুলোতে অজয় দেবগনের কিন্তু বেশ ভালো লেগেছে এবং রিতেশ দেশমুখ বেস্ট পারফরমেন্স দিয়েছে। আর যেটা বললাম, অমিত সিয়াল বলুন, সৌরভ শুক্লা বলুন, ওরা ভালো কাজ করেছে, ওদের পারফরমেন্স খুব ভালো। ইভেন যশপাল শর্মা একটা ছোট রোল পেয়েছে, একটা লয়ারের চরিত্র পেয়েছে, সেও কিন্তু সেই চরিত্রের মধ্যে কিন্তু ভালো কাজ করেছে। তার যে কটা সিন ছিল সেগুলো কিন্তু রিমার্কেবল। আর ছবিটার ফার্স্ট হাফে যে মানে এই যে রেডটা যখন অজয় দেবগন ফার্স্ট হাফে একটা রেড করে, তো সেই রেডটা যেভাবে সেখানে একটা টুইস্ট আসে, তারপর একটা ডাবল টুইস্ট আসে, সেই যে সেট আপটা, ফার্স্ট হাফের যে সেট আপটা বা যে ইন্ট্রোডাকশনটা, সেগুলো কিন্তু বেশ ভালো। ওই জায়গাগুলো বেশ এঙ্গেজিং এবং যেখানে ইন্টারভেলটা হয় সেখানে আর কি এক্সপেকটেশন থাকে যে সেকেন্ড হাফে গিয়ে এদের দুজনের মধ্যে টাসেল, অমেয় পটনায়ক এবং দাদা ভাইয়ের মধ্যে যে টাসেলটা, সেটা বেশ জমে উঠবে, এটা আশা দেয়। বাট কি হয়, এবার থেকে আমি নেগেটিভ পয়েন্টে চলে যাবো। ছবিটা সেকেন্ড হাফে যে ইনভেস্টিগেশন, যে স্ট্র্যাটেজি, যে প্ল্যানিং প্লটিং দেখাচ্ছে, সেটা পুরোপুরি একতরফা হয়ে গেছে। মানে ফার্স্ট হাফে রিতেশ দেশমুখকে যেভাবে বিল্ড আপটা দেওয়া হলো, সেকেন্ড হাফে ক্যারেক্টারটা কিন্তু কিচ্ছু করছে না। মানে অ্যাকচুয়ালি আপনি দেখবেন এই ধরনের ছবি যখন একটা ভার্সেস টাইপের হয়ে যায়, তখন ধরুন হিরো একটা প্ল্যানিং করলো, সাকসেস পেলো, আবার ভিলেন একটা প্ল্যানিং করলো, সে সাকসেস পেলো, বা হিরো যে প্ল্যানিংটা করেছে সেটাকে ও আউটকাম করে আছে, হিরোর কাছে আরেকটা প্ল্যান আছে, যে ফরম্যাটটা রেস ছবিতে আমরা দেখতে পাই। বা যদি আরো এই মানে জনরের মধ্যে এক্স্যাক্টলি বলি, তাহলে স্পেশাল 26 এটা দারুণ ভাবে করেছিল। আপনি যখন মনোজ বাজপেয়ী একটা পুরো প্ল্যানিং করছে, আপনি ভাবছেন যে মনোজ বাজপেয়ী এগিয়ে আছে অক্ষয় কুমারের থেকে, তারপর যখন লাস্টে ফাইনাল টুইস্টটা এলো যে না, তো ওই জায়গাতে নীরজ পান্ডে দারুণভাবে ওটা পুল অফ করেছিল। এবার সেখানে এই সেকেন্ড হাফে ছবিটা কি হয়, যে একতরফা হয়ে যায়, মানে পুরো জিনিসটা অজয় দেবগন আরামসে করে যাচ্ছে, রিতেশ দেশমুখ কিচ্ছু করছে না। তো ওখানে গিয়ে ক্যারেক্টারটা উইক হয়ে গেছে। পারফরমেন্স ভালো, ডায়লগস ভালো, সেটা দেখতে ভালো লাগছে, কিন্তু ও কিছু করছে না, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে মানে সেকেন্ড হাফে ওই যে বললাম প্ল্যানিং, যে স্ট্র্যাটেজি ইত্যাদি যা যা করছে অজয় দেবগন, সেগুলো খুব বেসিক। মানে আপনি এক্সপেক্ট করবেন এটা হবে, এটাই হচ্ছে, ঠিক আছে। এবং সেটাকে দেখানো, মানে ধরুন এই যে কোথায় লুকিয়ে রেখেছে, এই ব্যাপারগুলো খুব সিম্পল ওয়েতে আসছে। মানে ধরুন স্পেশাল 26 যেভাবে পুরো আউটরামটা করে, সেটা আপনাকে একটা মাইন্ড ব্লোয়িং ব্যাপার দেয়, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু এখানে হয় না। এবং যেহেতু এই জনরাতে অনেকগুলো ছবি হয়ে গেছে, তার পরবর্তীতে আর তারা নতুন কিছু করতে পারেনি সেকেন্ড হাফে, তো ওই জায়গাটা প্রচন্ড বেসিক লাগে আর কি। দেখতে খারাপ লাগছিল না, বাট খুব মানে প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। সুপ্রিয়া পাঠকের যে ক্যারেক্টারটা, মানে এখানে যে দাদা ভাই ক্যারেক্টারটা দেখিয়েছে রিতেশ দেশমুখ, যেটা প্লে করেছে, সেই ক্যারেক্টারটা নিজের মাকে প্রচন্ড ভালোবাসে, এবার সেটা একটা স্টার্টিং এ একটা খুব সুন্দর দিয়েছে। আবার মাঝখানে ওই ট্র্যাকটা একদম অফ, আবার ক্লাইম্যাক্সের দিকে ওটা আসে আর কি। তো ওই ক্যারেক্টারটাকে যদি মাঝে আরো কিছু জায়গায় সুপ্রিয়া পাঠক এবং রিতেশ দেশমুখের মধ্যে কিছু মোমেন্টস দিতে পারতো, তাহলে ফাইনাল ক্লাইম্যাক্সে ডিরেক্টর যেভাবে ওই ইমোশনটাকে পুল অফ করবার চেষ্টা করছে, সেটা আরো বেটার ওয়ার্ক করতো। এবার এই ছবির আরো খারাপ দিক হচ্ছে, এই ছবিটার মধ্যে গানগুলোকে এটা জনরাই নয় গান ঢোকানোর। এটা যেরকম ছবি, এটা টাইট ছবি হবে, দেখতে ভালো লাগবে, গান কেন ঢুকিয়েছে ভাই? প্রথম কথা, ইলিয়ানা ডি ক্রুজ ফার্স্ট পার্টে বউ ছিল, এবারে বানি কাপুর হয়ে গেল হঠাৎ করে চেঞ্জ। এটা অজয় দেবগনের বহু ছবিতেই দেখবেন, সিঙ্ঘম গেনেও হয়েছে। সিঙ্ঘম 1 কাজল আগরওয়াল ছিল, সিঙ্ঘম 2 কারিনা কাপুরকে ঢুকিয়েছিল। যাই হোক, আমি সেটা বাদও দিলাম।
বাট ফার্স্ট হাফটা যখন শুরু হয়, ইন্ট্রোডাকশনের পরবর্তীতে পরপর দুটো গান আসে, ওই জায়গাটা আপনার মনে হচ্ছে ভাই কেন এখানে ঢোকাচ্ছে। তারপরে সেকেন্ড হাফে তামান্না ভাটিয়ার যে আইটেম সংটা, প্রয়োজন ছিল না, জাস্ট জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওভারঅল মিলিয়ে ছবিটা ওয়ান টাইম ওকে ওয়াচ আর কি, ঠিক আছে। ডেফিনেটলি খুব ভালো ছবি, মানে স্পেশাল 26-এর লেভেলের ছবি হয়নি একেবারে, বাট ডিসেন্ট ওয়াচ। এবং ডায়লগ বাজি খুব ভালো, কমেডি ভালো ওয়ার্ক করে, পারফরমেন্সেস ভালো। এদের দুজনের মধ্যে টাসেলটা ডায়লগ বাজির জন্য দেখতে ভালো লাগে, বাট কোনো প্লট লেভেলে কোনো কিছু ইউনিক কিছু নেই। আর ছবিটা একটু বড় হয়েছে, গানগুলো আরামসে বাদ দেবে তো এই পার্সোনাল লাইফ। আর বানি কাপুরের পারফরমেন্সও খুব বাজে, মানে বানি কাপুর মানে পুরো ক্লুলেস টাইপের একটা ক্যারেক্টার, এবং ওই ক্যারেক্টারটাকে যেভাবে সেকেন্ড হাফে ইউজ করেছে সেটাও খুব একটা কনভিন্সিং নয়। আর ওই যে ট্র্যাকটা, মানে রিতেশ দেশমুখ এই যে কোথায় টাকা পয়সা লুকিয়ে রেখেছে, এটার তো একটা দিক আছে, আরেকটা সাইড দেখিয়েছে, ওটা কিন্তু গল্পের মধ্যে কিছু অ্যাড করছেন, মানে কোনো প্রয়োজন নেই। আগে ওটা কেন অ্যাড করতে পারছে না, ওটা যদি মায়ের এটাকে ট্র্যাকটাকে আরো করে ডেভেলপ করতো গোটা ছবি জুড়ে, তাহলে ওটা আরো বেটার ভাবে ওয়ার্ক করতো। কিন্তু সেটা যেহেতু মাঝে পুরো গায়েব সুপ্রিয়া পাঠকের ট্র্যাকটা, তাই জন্য শেষে যখন হঠাৎ করে আসছে তখন ওটা মনে হবে যে আপনার যে অপ্রয়োজনীয়, যে অলরেডি আজকে দেখবেন সবকিছু তো করেই দিয়েছে, একে হারিয়েই ফেলেছে, তো তাহলে আর এটা অ্যাডিশনাল কি অ্যাড করছে, তো সেই জিনিসটা আর কি খুব একটা জমেনি। তো ওভারঅল মিলিয়ে ওকে একটা ছবি হচ্ছে, আপনারা চাইলে একবার গিয়ে দেখতে পারেন হলে। আপনারা যারা দেখেছেন তাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।